নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজ আলোচনা করব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যেটা ভারতে জারি হয়েছে আইনটা। সেই আইনের যে রুলস, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী করে একজন তার নাম দেশের নাগরিক হিসেবে তুলতে পারেন, সেই ব্যাপারটা নিয়ে যে রুলস জারি হয়েছিল 2024 সালের শেষ দিকে। এই অ্যামেন্ডমেন্ট একটা কি না, এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে অমুসলিম নাগরিক যারা এদেশে এসছে, ভারতে এসে আশ্রয় নিয়েছে, তাদের এদেশের নাগরিক হওয়ার যে সুযোগ, সেইটা দেয়া হয়েছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এবং এই আইনে কাট অফ ডেট ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে, সেখানে বলা আছে। কিন্তু প্রত্যেকটা আইন, এই আইনটা কার্যকর করতে গেলে যে রুলস, যে নিয়মাবলীর মধ্যে দিয়ে কার্যকর করা হয়, সেইটা চালু হয়েছে কিন্তু অনেকটা পরে, 2019-এর প্রায় 5 বছর পরে 2024-এ এটা হয়েছে। আজ এই রুলসের মধ্যে এমন দুটো বিষয় আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, যা নিয়ে প্রচুর বিভ্রান্তি এবং কৌতূহল রয়েছে। বিষয়টি হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের সাম্প্রতিক নিয়মাবলী। এর মধ্যে দুটি বিষয়। প্রথমত, কেন আবেদনকারীদের আগের দেশের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে সাম্প্রতিক নির্দেশে, এবং দ্বিতীয়ত, ধর্মীয় পরিচয় প্রমাণের ক্ষেত্রে স্থানীয় পুরোহিত, মানে যারা ভারতে এসে যে অঞ্চলে যারা থাকেন, সেখানকার পুরোহিত বা ধর্মীয় প্রতিষ্ঠানের একটা শংসাপত্র, তাদের একটা সার্টিফিকেটটা কোন মর্মে যে ইনি মুসলিম নন সেটা নয়, সেখানে বলা আছে ইনি অমুসলিম, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এগুলো হতে পারেন, সেই বিষয়ে একটি সার্টিফিকেট দিতে বলা হয়েছে। মানে যদি কোনো খ্রিস্টান আসেন, তাহলে তাকে সার্টিফিকেট দিতে হবে। কাদের? তাকে দিতে হবে যে সেখানকার ধর্মীয় প্রতিষ্ঠান, পুরোহিত মানে চার্চের কিংবা খ্রিস্টানদের খ্রিস্টীয় ধর্মীয় প্রতিষ্ঠান। ঠিক তেমনিভাবে বৌদ্ধদের ক্ষেত্রে আছে, পার্সিদের ক্ষেত্রে আছে, জৈনদের ক্ষেত্রে আছে। আর হিন্দুদের ক্ষেত্রে তো বুঝতেই পারছেন, পুরোহিত বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যারা আছে তাদের কাছ থেকে সার্টিফিকেটটা নিতে হবে। এই দুটো বিষয় কেন নতুন করে চালু করা হলো, সেইটা নিয়েই এখনকার এই প্রতিবেদন। তাহলে প্রথম পর্বে আমরা আসি পাসপোর্ট সারেন্ডার। মানে কেউ যদি ধরুন বাংলাদেশ থেকে ভারতে এসছেন, তার বাংলাদেশের একটা পাসপোর্ট আছে, সেই পাসপোর্টটা, সেটা তো আসবার সময় তিনি নিয়ে চলে এসছেন, সেই পাসপোর্টটা তিনি সারেন্ডার করেননি, তিনি দেননি। ভারতেও দেওয়ার এতদিন কোনো প্রশ্ন ছিল না, কিন্তু এখন বলা হচ্ছে এই পাসপোর্টটা সারেন্ডার করতে হবে, সেই কথাটা বলা হচ্ছে। কেন? আমরা সবাই জানি ভারতের নাগরিকত্ব আইন অত্যন্ত সুস্পষ্ট। আমাদের সংবিধানে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপের কোনো জায়গা নেই। ভারত কেবল একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, সেই নীতিতে বিশ্বাসী। এতদিন দেখা গেছে, কিন্তু বাস্তবে কি হয়েছে, দেশের কাছে, ভারতের সরকারের কাছে এমন বহু অভিযোগ এসছে, এবং এটা দেখা গেছে অনেকে ভারতের নাগরিকত্ব পাওয়ার পরেও গোপনে আগের দেশের পাসপোর্ট তারা ব্যবহার করছেন। অর্থাৎ ভারতের পাসপোর্ট নিয়ে তারা হয়তো বাংলাদেশে গেলেন, এইবার বাংলাদেশ থেকে আবার বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে তারা চলে গেলেন অন্য কোনো দেশে। এইবার সেখানে যাওয়ার পরে তার পরিচয় কিন্তু সে দেশে হলো যে তিনি বাংলাদেশের পাসপোর্টধারী, অথচ তার কাছে আবার ইন্ডিয়ান পাসপোর্ট আছে। অনেকে নানা রকম অপরাধ করে ভারতে অপরাধ করেছে, ভারতীয় পাসপোর্ট হয়তো ব্লক করা হয়েছে, কিন্তু তারা কোনোভাবে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে গেলেন এবং সেখান থেকে আবার বিদেশে চলে গেলেন
মানে একটা অপরাধ প্রবৃত্তির একটা ব্যাপার সেখানে থাকে। আপনি হয়তো শুনে থাকবেন বা অনেকেই অভিযোগ করেন যে এমন অনেক ব্যক্তি বাংলাদেশ থেকে এখানে ভারতে এসছেন যারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরেও বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট দুটোই রেখে দিয়েছেন। এর ফলে তারা একদিকে ভারতের নাগরিক হিসেবে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, আবার অন্যদিকে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য বা যাতায়াত করছেন। এটি কেবল আইনত ভুল নয়, এটি ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রেও একটি বড় প্রশ্নচিহ্ন। সব থেকে বড় যে ব্যাপারটা, একটা অপরাধ প্রবৃত্তি বা অপরাধিক কাজকর্ম করবার একটা সুযোগ কিন্তু এইভাবে দ্বৈত নাগরিকত্ব বা দুটো পাসপোর্ট রেখে দেওয়ার ফলে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং হচ্ছেও। সরকার যে নতুন নিয়মটি এনেছে, অর্থাৎ পাসপোর্ট সারেন্ডার করা বাধ্যতামূলক, তার মূল কারণ হলো আইনি স্বচ্ছতা। আবেদনকারী যখন ভারতের নাগরিকত্ব পাচ্ছেন তখন তাকে প্রমাণ করতে হচ্ছে যে তিনি আগের দেশের সাথে আইনি সম্পর্ক ছিন্ন করছেন। পাসপোর্ট সারেন্ডার মানেই হলো এই দেশের প্রতি আনুগত্য, তার আগের দেশের প্রতি আনুগত্য ত্যাগ করা। এখন থেকে তার পরিচয়, তার আনুগত্য সব কিছু হলো তিনি ভারতীয়, ভারতের প্রতি তার আনুগত্য। এছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে ফাঁক ফোকর বন্ধ করা। যারা দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছেন তাদের জন্য এই নিয়মটি একটি বড় বাধা। আমি জানি আমার পরিচিত এমন অনেকেই আছেন যারা দুটো পাসপোর্ট নিয়ে রেখে দিয়েছেন। তারা ভারতে আসছেন, ভারতের পাসপোর্ট ব্যবহার করে এখানে চলে আসছেন, আবার দেখা যাচ্ছে তারা বাংলাদেশে চলে যাচ্ছেন, বাংলাদেশে গিয়ে আবার তারা সেখান থেকে অন্য দেশে যাচ্ছেন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে। তো পাসপোর্ট জমা না দিলে বা বাতিল না করলে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে না, এখন থেকে এটা পরিষ্কার বলা আছে। আর এখন মনে রাখবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় চলে গেছে যে একজন তার যদি কোনো দেশের কোনো জায়গার তার পুরো ঠিকুজি কোষ্ঠী সব কিছু বার করে দিতে এই এআই এর মাধ্যমে বার করা যাবে। সুতরাং যারা সারেন্ডার করেননি বাংলাদেশের পাসপোর্ট বা পাকিস্তানের পাসপোর্ট বা আফগানিস্তানের পাসপোর্ট, তারা ভারতের নাগরিক যদি হওয়ার সময় তাদেরকে কিন্তু ভারতের ওই দপ্তরের কাছে তার পুরনো দেশের পাসপোর্টটা জমা করতে হবে। সুতরাং এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ভারতের নাগরিকত্ব আইন 1955 মূল কাঠামোর কঠোর বাস্তবায়ন। এইবার দ্বিতীয় পর্বে আলোচনায় যাই। ধর্মীয় শংসাপত্র কেন পুরোহিতের, এর জন্যে পুরোহিত বা ধর্মীয় সংস্থানের তাদের সার্টিফিকেটের কেন প্রয়োজন? এই দেখুন, ধর্মীয় পরিচয় প্রমাণের শংসাপত্র কেন দরকার? কেন সরকার স্থানীয় পুরোহিত বা চার্চ বা অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর এই দায়িত্ব দিল? কেন? তার কারণ আমরা জানি সিএ এর অধীনে যারা আবেদন করছেন তারা দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়ে বা জীবনের ঝুঁকি নিয়ে দেশান্তরী হয়েছেন। তাদের অনেকের কাছে পাসপোর্ট বা সরকারি নথিপত্র নেই, কারো কারো কাছে কোনো জন্ম নিবন্ধন পর্যন্ত নেই, কারো কারো স্কুল সার্টিফিকেট নেই। এই বিশাল জনসমষ্টির কাছে সরকারি প্রমাণ চাওয়াটা অনেক ক্ষেত্রে অবাস্তব হয়ে যায়। তাহলে উপায় কি? সরকার এখানে একটি সোশিওলজিক্যাল বা সামাজিক সমাধানের পথ বেছে নিয়েছে। স্থানীয় পর্যায়ের পরিচিতি বা রেপুটেড প্রতিষ্ঠানগুলো, যেহেতু যেখানে সে থাকেন তিনি, ওই যারা বাংলাদেশ থেকে কিংবা অন্য দেশ থেকে এসছেন, অন্য 3টি দেশ থেকে, এই ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে যারা চেনেন তাদের শংসাপত্রকে প্রমাণ হিসেবে মানা হচ্ছে। এখন প্রশ্ন হলো, পুরোহিত বা ধর্মীয় নেতা এটা কিভাবে বিচার করবেন? অনেকের মনেই প্রশ্ন জাগে, পুরোহিত বা ধর্মীয় নেতা কি কোনো জাদুকর? তিনি কিভাবে বুঝবেন আবেদনকারী হিন্দু নাকি অন্য ধর্মের? এখানে বিষয়টি ধর্মতত্ত্বের যেমন চেয়ে ধর্মতত্ত্বের দিকে যার যেমন তার পরিচিতি, তেমনি সামাজিক পরিচিতি। একজন পুরোহিত বা ধর্মীয় নেতা যখন শংসাপত্র দেন, তিনি কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করেন। 1 নম্বর, সামাজিক আচার আচরণ। ওই আবেদনকারী ব্যক্তি তার দৈনন্দিন জীবনে কোন ধরনের আচার অনুষ্ঠান, পূজা পার্বণ পালন করেন
তিনি কি ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন, তার পারিবারিক রীতিনীতি কেমন, এই বিষয়গুলো ওই এলাকার মানুষের কাছে কিন্তু গোপন থাকে না। দীর্ঘমেয়াদী মেলামেশা সেটা বোঝা যায়। স্থানীয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ওই ব্যক্তি নিয়মিত যাতায়াত করেন কিনা, বা পুরোহিত বা ওই প্রতিষ্ঠানের সাথে তার দীর্ঘদিনের পরিচয় আছে কিনা সেটা দেখা যায়। তৃতীয়ত, একটা ঐতিহাসিক পটভূমি থাকে। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক সময় তাদের নথিতে বা ব্যক্তিগত স্মৃতিতে রেকর্ড রাখে যে ওই পরিবারটি কখন এসেছে এবং তারা কোন সম্প্রদায়ের অংশ হিসেবে সমাজের সঙ্গে মিশেছে। পুরোহিত এখানে কোনো সরকারি গোয়েন্দা নন, বরং তিনি একজন সাক্ষী হিসাবেই এই কাজটা করছেন। তিনি সাক্ষ্য দান করছেন। তিনি স্থানীয় সমাজের একজন নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে আবেদনকারীর পরিচয় নিশ্চিত করছেন। অর্থাৎ এটি একটি প্রথাগত পদ্ধতির আধুনিক আইনি বৈধতা প্রদান করে মাত্র। কিন্তু এখানেও একটা সংশয় এসেছে। সংশয়টা হচ্ছে এই যে, অন্তত আমি বাংলাদেশের কথা বলি, এটা তো অন্য দেশেও আছে, পাকিস্তানে আছে অতি অল্প পরিমাণে, আফগানিস্তানে সেখানে আরও অল্প পরিমাণে আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই সম্ভাবনাটা ভীষণ বেশি। ওখানকার বহু মুসলমান যারা অনুপ্রবেশ করে এই দেশে এসছেন, অর্থাৎ যাদের এই দেশের নাগরিক হওয়ার যোগ্যতা নেই, এমন অনুপ্রবেশকারীর সংখ্যা ভারত সরকারের পুরনো হিসেব অনুযায়ী কমপক্ষে 2 কোটি থেকে 2.5 কোটি। যারা ভারতের বিভিন্ন অংশে আছেন, আমাকে যেমন বিভিন্ন কাজের জন্যে মুম্বাই, নয়ডা, দিল্লি, ব্যাঙ্গালোর, ভারতের বহু জায়গায় আমাকে মোটামুটি নিয়মিত যেতে হয়। আমি জানি সেখানে বাড়িতে যারা কাজ করেন তাদের একটা হাউসমেট যাদেরকে বলা হয়, এই হাউসমেটদের একটা বড় অংশই হচ্ছে তারা কিন্তু জাতে মুসলিম, ধর্মে মুসলিম তারা, কিন্তু তারা তাদের মুসলিম নামটা বাদ দিয়ে হিন্দু বাড়িতে কাজ করতে এসছে হিন্দু নাম নিয়ে। এই যে কিছুদিন আগে যখন এসআইআর হচ্ছিল, এসআইআর প্রক্রিয়া যখন এখানে হচ্ছিল পশ্চিমবঙ্গে, তখন দেখা যাচ্ছিল যে অনেকের বাড়িতে কাজের লোক নেই। বিশেষত সল্টলেক, নিউ টাউনে সল্টলেকে অনেক বস্তি খালি হয়ে যাওয়ার মতো হয়েছিল। তারা তাদের ওই ঝুপড়ির দরজায় তালা লাগিয়ে চলে গিয়েছিলেন। এরা কিন্তু সবাই হচ্ছেন, কারোর নাম সাফিনা, কারোর নাম আমিনা, কারোর নাম ওই ধরনের মুসলিম নাম, এবং তারা মুসলমান, কিন্তু তারা হয়তো মানুষের হিন্দুর বাড়িতে কাজ করছে রেনু নামে, হয়তো ইন্দিরা নামে, কিংবা এই ধরনের বিভিন্ন নামে। তো এদের একটা সংখ্যাটা কিন্তু প্রচুর। তেমনি বাংলাদেশে এখন মুসলিম নামের শেষে একটু হিন্দু নাম, যেমন আপনি অনেকেই, যেমন আমি একজন বিখ্যাত মানুষের রিজওয়ানা হোসেন, তার নামের শেষে আবার আছে বন্যা। এই রকম কিন্তু বহু মানুষের তাদের নামের সাথে ইসলামী বা আরবি নামের শেষে একটি হিন্দু নাম বা সংস্কৃত নাম বা বাংলা নাম তার সাথে যুক্ত আছে, সেটাতেই তাদের পরিচয়। আমি সল্টলেকে আমার বাড়িতে কাজ করতে এসছে এমন অনেকেই, তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে গিয়ে তারা বলছে যে আমি হয়তো বললাম ক্যাশ দিতে পারবো না, তোমাদের টাকা দিচ্ছি, তোমাদের অ্যাকাউন্টে জমা দিচ্ছি, নইলে আমার কাছে টাকা নেই এখন, পরে আসবে। তখন তারা বলে ঠিক আছে, আপনি আমাদেরকে এতে পাঠিয়ে দিন, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন গুগল পে করে। এবার গুগল পে, হয়তো তার নাম বলল অরুণ, এইবার অরুণ নামের পরে যখন গুগল পেতে তার নম্বর দেখলাম, সেখানে লেখা রয়েছে মোহাম্মদ অমুক হোসেন। এই বললাম এটা কি, এবং কথাবার্তায় জানা গেল তাদের একটা বড় অংশই হচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশের মানুষ ইত্যাদি, এবং তারা এখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে এখানে রয়েছে। তো তারা রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা আবার একটা পুরোহিতকে ধরে সার্টিফিকেটও নিতে পারেন। তো এই যে সার্টিফিকেটগুলো, এইগুলো সেই জন্যেই পুরোহিতের ওপরে দায়িত্ব, একটা বড় দায়িত্ব আসছে, তাদেরকে বলবার যে ধর্মীয় প্রতিষ্ঠান, তারা বলবে কোন ধর্মাচরণ করেন। কিন্তু এখানেও একটা সমস্যা আছে। ধরুন যে আমি মুসলিম পুরুষ, আপনারা জানেন তাদের সুন্নত হয়, সুন্নত হওয়ার পরে, যেমন আমি বাংলাদেশের লিবারেশন ওয়ারের ওপরে আমি অনেক ছবি, অনেক কাহিনীর কথা জানি, যেখানে
ওই পাকিস্তানি খান সেনা যাদেরকে বলা হতো পাকিস্তানি সেনা, তারা করতো কি, বাস থামিয়ে পুরুষদেরকে চেক করতো কার সুন্নত হয়েছে কার হয়নি, লুঙ্গি তুলে কিংবা কাপড় খুলে তাদেরকে চেক করে যদি দেখা যেত এটা মুসলমান নয়, তাদের অনেককে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এটা নিয়ে বহু নাটক, বহু সিনেমা, বহু উপন্যাস, গল্প আছে। তো এখানে মুসলিমদেরকে হয়তো দেখা গেল সেই এখনও প্রবলেমটা আছে কোথায় জানেন, সেই লালন ফকিরের গানের মতো। লালন ফকির বলেছিলেন, সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান, বামন চিনি পৈতার প্রমাণ, বামনি চিনি কিসে। তা আমি পুরুষদেরকে না সুন্নত হয়েছে কি না সেইটা দেখে বোঝা গেল এই মুসলিম না অমুসলিম। নারীদের ক্ষেত্রে কি হবে, নারীদের তো বোঝা যাবে না। তখন সেই সমস্ত ক্ষেত্রেও এই ব্যাপারগুলো আসে, যে তখন ওই যে তিনি কোন জায়গায় যাচ্ছেন, কোন ধর্মের সাথে মিশছেন, তার আচার আচরণ কি দেখলে কিন্তু বোঝা যায়, সামাজিক পরিচয়। তো এই সবগুলোই করা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যাতে এই মুসলিম সম্প্রদায়ের যারা অনুপ্রবেশকারী হিসেবে এই দেশে এসছে বাংলাদেশ থেকে, তারা যাতে এদেশের নাগরিকত্ব না পান, তার জন্যেই এই পুরোহিতের বা ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেটের দরকার। আবার তারা যাতে কোনো রকম অপরাধিক কাজকর্ম না করতে পারেন এবং দুই নৌকায় পা দিয়ে যাতে না চলতে পারেন, অর্থাৎ ভারত বাংলাদেশ দুই দেশেরই অধিবাসী হয়ে দুই দেশের সুবিধা ভোগ করা, এটা যাতে না করতে হতে পারে, তার জন্যেই এই দুটি বিশেষ নিয়ম সম্প্রতি চালু হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, সরকার একদিকে যেমন আইনের কড়াকড়ি বাড়িয়েছে পাসপোর্ট সারেন্ডারের মাধ্যমে, অন্যদিকে মানবিক দিক বিবেচনা করে প্রমাণের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা এনেছে, সেটা হচ্ছে ধর্মীয় শংসাপত্রের মাধ্যমে। সব মিলিয়ে সিএএর এই নিয়মগুলো একদিকে যেমন জালিয়াতি বা দ্বৈত নাগরিকত্বকে রোধ করতে চায়, অন্যদিকে প্রকৃত আশ্রয় প্রার্থীদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়ার পথটিকে আরও সহজতর করে দেবে। আপনারা কি মনে করেন প্রিয় দর্শক, এই নিয়মগুলো কি সঠিক ভারসাম্য বজায় রেখে তৈরি হয়েছে, নাকি আপনাদের মনে আরও কোনো সংশয় আছে? কমেন্ট করে আমাদের জানান। আজকের ক্যালকাটা ডায়ালগস এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।